স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে আজকে আলোচনা করি। তো আমাদের ফিফথ সেমিস্টারে আমাদের প্রবাবিলিটি আছে। তো প্রবাবিলিটির কি, প্রবাবিলিটির অঙ্কগুলো আমরা কিভাবে করব, এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। তো প্রবাবিলিটি যদি বুঝতে হয়, আমাদের আগে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে, এই টার্মগুলোর মিনিং জানতে হবে, কারণ প্রবাবিলিটি চ্যাপ্টারে এই টার্মগুলো বারবার উচ্চারিত হবে, বারবার এই টার্মগুলো আসবে, আমার লেকচারেও আসবে, তোমরা যে বইটা ফলো করবে এই বইও বারবার এই টার্মগুলো পাবে। তো এই টার্মগুলো আগে বুঝতে হবে, এরপরে আমরা আস্তে আস্তে প্রবাবিলিটির ডেপথে ঢুকতে পারবো। তো ফার্স্ট যেটা আমাকে বুঝতে হবে সেটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি। র্যান্ডম এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট আমরা জানি সবাই। এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করা। আমরা ফিজিক্স প্র্যাকটিক্যাল বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি। তো এক্সপেরিমেন্ট করে আমরা দেখি কিছু একটা বের করি, আমরা এদের টেস্ট করি যে এই কেমিক্যালটা আসলে কি, বা আমরা একটা আমার একটা ইয়ে আছে, ধরো একটা তার আছে, আমার তার ইয়ং মডিউলাস কত আমরা বের করি, বা একটা আমার লিকুইড আছে তার স্পেসিফিক গ্রেভিটি কত, এগুলো বের করি। এগুলো হলো আমার এক্সপেরিমেন্ট। দেন হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো এমন একটা এক্সপেরিমেন্ট যার রেজাল্ট ইন প্রায়র বলা যায় না। যেমন আমরা ফিজিক্স বা কেমিস্ট্রির যে প্র্যাকটিক্যাল, তার রেজাল্ট কিন্তু ইন প্রায়রই বলা যায়। আমি যদি স্পেসিফিক গ্রেভিটি অফ দিস লিকুইড বের করি, দেন স্পেসিফিক গ্রেভিটি অফ দিস লিকুইড উই হ্যাভ স্ট্যান্ডার্ড রেজাল্ট। এই লিকুইডে এটাই স্পেসিফিক গ্রেভিটি বেরোবে যদি ঠিকঠাক এক্সপেরিমেন্টটা করি। বা আমাকে একটা কেমিক্যাল দিল, এটা কেমিক্যালটা কি টেস্ট করে যদি বলতে হয়, দেন এটা তো এটা পার্টিকুলার একটা কেমিক্যাল, তো রেজাল্ট আগেই জানা আছে, আমরা শুধু ভেরিফাই করছি বলতে পারি, তাই না? আর র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো এমন এক্সপেরিমেন্ট যার রেজাল্ট আগে থেকে বলা সম্ভব নয়, স্পেসিফিক রেজাল্ট বলা সম্ভব নয়, রেজাল্ট কয়েকটার ভিতরে একটা হবে এমন আইডিয়া করা যায়। এই এই পসিবিলিটিস আছে, তার মধ্যে একটা হবে, কিন্তু আগে এটাই রেজাল্ট, এটা বলা যায় না। এই জন্য এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো কি এক্সাম্পল হতে পারে র্যান্ডম এক্সপেরিমেন্টের? র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল যেমন টসিং অফ এ কয়েন। আমরা একটা কয়েন টস করার আগে আমরা বলতে পারবো না কি উঠবে, হেড উঠবে না টেল উঠবে, আমরা বলতে পারি না। থ্রোয়িং অফ এ ডাই, আমরা যদি ছক্কা মারি তাহলে 1 আসবে না 2 আসবে না 6 আসবে, আমরা আগে বলতে পারি না। কাজে দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপরে ড্রয়িং এ কার্ড ফ্রম এ প্যাক অফ কার্ডস। তাসের যে আমাদের টোটাল 52টা তাস থাকে না, তো এই প্যাকেট থেকে যদি একটা তাস আমরা টান দেই, তাহলে এই তাসটা কি আসবে আমরা জানি না, আগের থেকে বলা সম্ভব না। এই 52টার মধ্যে একটা আসবে অতটুকু জানি, কিন্তু আসলে কোন তাসটা আসবে আমরা জানি না। কাজে র্যান্ডম এক্সপেরিমেন্ট আর এক্সপেরিমেন্টের মধ্যে ডিফারেন্সটা হলো, র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট আগে থেকে বলা সম্ভব না, আর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে রেজাল্ট আগেই আমাদের মানে স্ট্যান্ডার্ড রেজাল্ট আমাদের জানা থাকে। আমরা বলতে পারি, আমরা শুধু ভেরিফাই করি এটা এসছে কিনা। তো সো দিস ইজ দি বেসিক ডিফারেন্স বিটুইন র্যান্ডম এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা, নেক্সট টার্ম যেটা বারবার আসে সেটা হলো ট্রায়াল। ট্রায়াল আমরা বলতে পারি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা করি এটাকে আমরা বলা হয় ট্রায়াল। আমরা ছক্কা মারলাম, দিস ইজ এ ট্রায়াল। আমরা কয়েন টস করলাম, দিস ইজ এ ট্রায়াল। আমরা একটা কার্ড নিলাম ফ্রম এ প্যাক অফ কার্ডস, দিস ইজ এ ট্রায়াল। সো ট্রায়াল কি বুঝলাম। এরপরে হলো ইভেন্ট। ইভেন্ট, হোয়াট ইজ ইভেন্ট ইন প্রবাবিলিটি? ইভেন্ট হলো যে র্যান্ডম এক্সপেরিমেন্ট করে যে আউটকামগুলো পাওয়া যায়, যে রেজাল্টগুলো পাওয়া যায়, এগুলোকে বলা হয় ইভেন্ট। যেমন র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি থ্রোয়িং হবে ইয়ে হয়, কয়েন হয়, তাহলে ইভেন্টগুলো কী হতে পারে? গেটিং এ হ্যাট একটা ইভেন্ট, গেটিং এ টেল একটা ইভেন্ট, বা আমরা যদি ছক্কা মারি, থ্রোয়িং অফ এ ডাই, তো গেটিং 1 ইজ এন ইভেন্ট, গেটিং 3 ইজ এন ইভেন্ট, গেটিং 7 গেটিং 6 ইজ এন ইভেন্ট, দিজ আর ইভেন্টস। আমরা যদি
ইয়ে করি, ড্রয়িং এ কার্ড ফ্রম এ প্যাক অফ কার্ডস, সেক্ষেত্রে গেটিং এ ব্ল্যাক কার্ড এটা একটা ইভেন্ট হতে পারে। গেটিং স্পেড, কার্ডের মধ্যে 4টা রকম থাকে, স্পেড একটা টাইপ, গেটিং এ স্পেড ইজ এন ইভেন্ট। সো দিজ আর অল এক্সাম্পল অফ ইভেন্টস। নেক্সট আমাকে বুঝতে হবে যে হোয়াট আর এক্সস্টিভ ইভেন্টস, EXHAUSTIV, এক্সস্টিভ ইভেন্টস। এক্সস্টিভ ইভেন্টস হলো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে যতগুলো পসিবল আউটকাম হয়, যতগুলো পসিবল রেজাল্ট হয়, এই সবগুলো যদি নিয়ে নিই তাহলে একটা এক্সস্টিভ সেট অফ ইভেন্টস পাই। যেমন একটা ছক্কা মারলাম, এবার কি কি ইভেন্ট হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এবার এগুলো যদি আমরা কনসিডার করি, দেন এগুলোকে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস বলা যাবে না, কারণ 6ও হতে পারে, ছক্কাও উঠতে পারে, কিন্তু ছক্কাটা কিন্তু আমরা এখানে ধরিনি। কাজে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস হলো যে প্রতিটা পসিবল আউটকাম যদি আমরা কনসিডার করি, দেন অনলি ইট উইল ফর্ম এ এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। মানে যতগুলো পসিবল ইভেন্ট হতে পারে সবগুলো যদি আমরা কনসিডার করি, দেন ইট উইল ফর্ম এ এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। এর মানে এর বাইরে কোনো ইভেন্ট হওয়া পসিবল না। এক্সস্টিভ সেট অফ ইভেন্টস মানে আমরা যে ইভেন্টসগুলো নিলাম এক্সস্টিভ সেট হিসাবে, তার বাইরে আর কিছু হওয়া সম্ভব না, এগুলোকে বলা হয় এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। যে এক্সাম্পল কি, একটা এক্সাম্পল বললাম, আমরা 1 2 3 4 5 যদি নিয়ে নিই, দেন ইট উইল নট ফর্ম এ এক্সস্টিভ সেট অফ ইভেন্টস, বিকজ 6 মে অলসো বি এ আউটকাম, কিন্তু আমরা 6কে নিইনি, কাজেই এটা এক্সস্টিভ সেট অফ ইভেন্টস হবে না। আচ্ছা, স্যাম্পল স্পেস, এরপরে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ স্যাম্পল স্পেস। হোয়াট ইজ স্যাম্পল স্পেস? স্যাম্পল স্পেস মানে যেটা একটু আগে বললাম, এক্সস্টিভ সেট অফ ইভেন্টস মানে যতগুলো আউটকাম হতে পারে সবগুলো যদি নেই তাহলে ওইটা এক্সস্টিভ সেট অফ ইভেন্টস ফর্ম করে। সেমভাবে স্যাম্পল স্পেস হলো যতগুলো পসিবল আউটকাম আছে সবগুলো নিয়ে যে সেটটা হয়, এটাকে আমরা বলতে পারি স্যাম্পল স্পেস। এর মানে স্যাম্পল স্পেসের মধ্যে অল পসিবল আউটকামস শুড ইনক্লুড, প্রত্যেকটাই স্যাম্পল স্পেসের মধ্যে আসতে হবে যতগুলো পসিবল আউটকাম আছে। কাজেই আমরা যদি ইয়ে করি, একটা ছক্কা মারলাম আমরা, দেন স্যাম্পল স্পেস কি হবে? এটা 1 2 3 4 5 6। একটা কয়েন টস করলাম আমরা, ধরো একবার, তাহলে হেড উঠতে পারে, টেল উঠতে পারে, দিস ইজ এ স্যাম্পল স্পেস। আমরা একটা কয়েন টস করলাম 2বার, তাহলে কি হতে পারে? হেড উঠতে পারে 2বার, প্রথমবার হেড, এরপরে টেল উঠতে পারে, প্রথমবার টেল, এরপরে হেড উঠতে পারে, 2বারই টেল উঠতে পারে। এর বাইরে আর কিছু অসম্ভব না। কাজে এই সবগুলো নিয়ে যে সেটটা, এটাকে বলা হয় স্যাম্পল স্পেস। আচ্ছা, এরপরে হলো ফেভারেবল ইভেন্ট, এটা বুঝতে হবে। ফেভারেবল ইভেন্টস। ফেভারেবল ইভেন্টস মানে কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমরা একটা ছক্কা মারলাম, এর মানে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস বা স্যাম্পল স্পেস কি হবে? 1 2 3 4 5 6। এটা হলো এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। এবার আমি একটা ইভেন্ট নিলাম, যে কি ইভেন্ট? গেটিং এন ইভেন্ট নাম্বার, বা আরেকটা ইভেন্ট নিলাম গেটিং এন অড নাম্বার, ছক্কা মেরে মানে অড নাম্বার পাওয়ার ইভেন্ট। তো সেক্ষেত্রে ফেভারেবল কেস কী হবে? ফেভারেবল কেস মানে ওই ইভেন্টের করসপন্ডিং কী কী কেস আছে, গেটিং এ অড নাম্বার, বেজোড় সংখ্যা আমার পেতে হবে। কাজেই তার রেসপেক্টে কি, তার ফেভারে কি কি আছে? অড নাম্বারের ফেভারে 1 পেলে অড হবে, 3 পেলে অড হবে, 5 পেলে অড হবে। কাজেই এগুলো হলো ফেভারেবল ইভেন্টস। কার ফেভারে? গেটিং অ্যান অড নাম্বারের ফেভারে আছে। গেটিং অ্যান ইভেন্ট নাম্বারের ফেভারে কি কি আছে? 2 4 6। দিজ আর ফেভারেবল ইভেন্টস
কার ফেভারে, কোন ইভেন্টের ফেভারে, যে গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। ইভেন্ট নিলাম যে গেটিং মোর দেন 4, গেটিং মোর দেন 4 যদি ইভেন্ট নেই তার ফেভারে কি থাকবে, তার ফেভারে থাকবে 5 and 6, গেটিং মোর দেন 4 এর ফেভারে থাকবে 5 and 6। কাজেই দিজ আর দি এক্সাম্পলস অফ ফেভারেবল ইভেন্ট, মানে কোনো একটা ইভেন্টের ফেভারে কি আছে এগুলিকে বলা হয় ফেভারেবল ইভেন্টস। আচ্ছা, এরপরে আবার বুঝতে হবে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হলো, ধরো দুটো ইভেন্ট, আমরা একটা ইভেন্ট নিলাম যে গেটিং অ্যান ইভেন্ট নাম্বার, গেটিং অ্যান ইভেন্ট নাম্বার। ছক্কা মারার ক্ষেত্রে র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো টসিং অফ এ ডাই। তো আমরা একটা ইভেন্ট নিলাম যে গেটিং অ্যান ইভেন্ট নাম্বার, কাজে এই ইভেন্টের ফেভারে আমি এর নাম দিলাম। আচ্ছা, ইভেন্টের নাম দেওয়া হয় সাধারণত ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? তো এ কি, এ হলো গেটিং অ্যান ইভেন্ট নাম্বার, এটা হলো এ। আচ্ছা, তাহলে এর ফেভারে কি আছে, এর ফেভারে আছে 2, 4, 6, এই ইভেন্টগুলো আছে এর ফেভারে, দিজ আর দি ফেভারেবল ইভেন্টস। আচ্ছা, আরেকটা ইভেন্ট নেই, আমরা বি নিলাম, গেটিং মোর দেন 4, গেটিং মোর দেন 4, তার ফেভারে কি আছে, তার ফেভারে আছে 5 আর 6। কাজেই আমরা দুটো ইভেন্ট নিলাম, একটা হলো এ ক্যাপিটাল এ, আর একটা নাম দিলাম ক্যাপিটাল বি। এবার দেখো যে এই দুটোই একসাথে কি ঘটতে পারে, whether A and B both can occur simultaneously। এ আর বি একই সাথে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। ধরো আমি যদি ছক্কা মেরে 6 পাই, ছক্কা মেরে যদি 6 উঠে, তাহলে কি হবে, গেটিং এন ইভেন্ট নাম্বার, আমরা ইভেন্ট নাম্বার পেলাম। আবার গেটিং মোর দেন 4, 4-এর বেশিও পেলাম, এটা ইভেন্ট নাম্বারও আবার 4-এরও বেশি, এর মানে দুটোই হচ্ছে, একসাথে দুটোই হচ্ছে। এই ধরনের ইভেন্টকে আমরা বলি দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এর মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ কি, যদি দুটো ইভেন্ট একই সাথে না হয়, একই সাথে হওয়ার যদি কোনো পসিবিলিটি না থাকে, তখন এগুলোকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মানে তারা একটা হলে আমরা শিওর যে আরেকটা হবে না। যেমন হেড উঠলে আমরা শিওর টেল উঠেনি ওইবার, ঠিক আছে? যেবার হেড উঠেছে এর মানেই হলো এইবার টেল উঠেনি। যেবার ছক্কা মেরে আমার 3 পেয়েছি এর মানেই হলো ওইবার আমি 4ও পাইনি, 5ও পাইনি। কাজে গেটিং 3 অ্যান্ড গেটিং 4 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একসাথে হওয়া সম্ভব না। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যেগুলো একসাথে হওয়া সম্ভব না। কিন্তু এই এক্সাম্পলে কিন্তু দুটো একসাথে হতে পারে। যদি ছক্কা ওঠে, এটা এও হলো বিও হলো, কাজেই দিজ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনগুলো, যে গেটিং হেড বা গেটিং টেল, একটা উঠলে আরেকটা উঠে না, এই জন্য এগুলো হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। কাজেই মিউচুয়ালি এক্সক্লুসিভ কি, দুটোই একসাথে হওয়া সম্ভব না। এর মানে এ আর বি, এখানে কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ এগুলো হয়নি, কারণ এ আর বির মধ্যে দেখো কমন আছে, 6 হলে এও হয় বিও হয়, এই জন্য মিউচুয়ালি এক্সক্লুসিভ এই এক্সাম্পলটা হয়নি। এর মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে গেলে আমার এ আর বির মধ্যে কমন কিছু থাকতে পারবে না, এর মানে এ ইন্টারসেকশন বি হতে হবে নাল সেট, ঠিক আছে? তো এই ধরনের ইভেন্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এটার আরেকটা নামও আছে, এগুলোকে ডিসজয়েন্ট ইভেন্টস বলে। এটা হলো ডিসজয়েন্ট এর ক্রাইটেরিয়া, এই জন্য এগুলোকে ডিসজয়েন্ট ইভেন্টসও বলা হয়, ডিসজয়েন্ট ইভেন্টস। তাহলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বা ডিসজয়েন্ট ইভেন্টস আমরা বুঝলাম।
আচ্ছা, এরপরে আমাদের যে টার্মটা জানতে হবে এটা হলো ইকুইলি লাইকলি ইভেন্টস। ইকুইলি লাইকলি ইভেন্টস, ইকুইলি লাইকলি ইভেন্টস। ইকুইলি লাইকলি ইভেন্টস হলো এমন ইভেন্ট যেগুলোর পসিবিলিটি সেম, যেগুলোর সেম পসিবিলিটি। যেমন আমি একটা যদি কয়েন টস করি, আমি আগে থেকে বলতে পারবো না যে এবার হেড উঠবে বা এবার টেল উঠবে। কেন বলতে পারি না? কারণ দুটোরই সেম পসিবিলিটি। কয়েনটা যদি আনবায়াসড হয় দেন, কয়েনটা যদি মানে ঠিকঠাক থাকে দেন দুটোরই সেম পসিবিলিটি। বা একটা ছক্কা মারলাম, আমি আগে থেকে বলতে পারি না এটা 3 উঠবে বা এবার 4 উঠবে, বিকজ অল ইভেন্টস আর ইকুইলি লাইকলি, যে কোনোটা হতে পারে, প্রতিটার পসিবিলিটি আমার কাছে সমান। এই ধরনের ইভেন্টসকে বলা হয় ইকুইলি লাইকলি ইভেন্টস। এবার তাহলে কোন ইভেন্টগুলো ইকুইলি লাইকলি না? ইকুইলি লাইকলি না, ধরো এমন ইভেন্ট হতে পারে, ধরো ছক্কাটা একটা বায়াসড ছক্কা, ঠিক আছে? ছক্কাটা তৈরি করার সময় একটা দিক এমন ভারী করে দেওয়া হয়েছে যে এটা 10 বার মারলে 8 বারই এটার মধ্যে 6 আসে। তো কাজেই উইটার ক্ষেত্রে কিন্তু ইকুইলি লাইকলি না। কেন ইকুইলি লাইকলি না? কারণ 6-এর পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ 10 বারের মধ্যে 8 বারই 6 উঠে। তো এটা বানানোর সময় কেউ কারচুপি করে এটা এমনভাবে তৈরি করেছে, একটা সাইড ধরো ভারী, এত গড়িয়ে গড়িয়ে এটা নিচে থাকে, তো কাজেই তার উল্টো দিকে ধরো 6 আছে, তো 6টা বেশি উঠে। কাজেই এই ক্ষেত্রে দে আর নট ইকুইলি লাইকলি। আদারওয়াইজ ইকুইলি লাইকলি ইভেন্টস হলো যেগুলোর প্রতিটার পসিবিলিটি সেম। র্যান্ডম এক্সপেরিমেন্টের আগে আমরা বলতে পারবো না এবার এটা উঠবে বা এবার এটা উঠবে বা এটার চান্স বেশি। তো এই ধরনের ইভেন্টসকে বলা হয় ইকুইলি লাইকলি ইভেন্টস। তো এই গেল মোটামুটি বেশ কিছু টার্মিনোলজি যেগুলো প্রবাবিলিটি চ্যাপ্টারে বারবার আসবে। তো আমাদের কাজ হবে প্রথমত জিনিসটা বোঝা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে জিনিসটা কি বোঝানোর। এরপরে আমাদের কাজ হলো যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে এই প্রতিটা মানে যে ইভেন্ট এগুলোর ডেফিনেশন আমাদের মুখস্থ করতে হবে। ডেফিনেশন আমাদের মুখস্থ করতে হবে উইথ 1 or 2 এক্সাম্পল। পরীক্ষায় অনেকবারই এমন এসছে যে ডিফাইন দি ফলোয়িং টার্মস বলে 3টা দিয়ে দিল, এখান থেকে কতগুলো আমরা ডিসকাস, যে কোনো 3টে দিয়ে দিল। তো তখন কিন্তু আমাদের এটা জিনিসটা কি লিখতে হবে অ্যান্ড সঙ্গে একটা মিনিমাম একটা এক্সাম্পল তো দিতেই হবে। তো আমি দেখো এখানে ইন্টেনশনালি বলেছি যে তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে যে মুখস্থ করে নেবে। কেন মুখস্থ করার বলছি? অনেকেই বলবে হয়তো অঙ্ক কি মুখস্থ করার জিনিস? হ্যাঁ, কিছু কিছু জিনিস মুখস্থ করা উচিত আমার মনে হয়। অফকোর্স বুঝেই মুখস্থ করবে, আদারওয়াইজ বইয়ে যেভাবে লেখা সেম স্ট্যান্ডার্ড ইংলিশে হয়তো আমরা লিখতে পারবো না। আমরা হয়তো বুঝলাম, কিন্তু যখন বুঝে আমি এটাকে তৈরি করে লিখতে যাব আমাদের স্ট্যান্ডার্ডটা হয়তো ফল করে যাবে। তো এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজে লেখলে স্ট্যান্ডার্ড কমে যেতে পারে, কারণ আমাদের ইংলিশ অনেকেরই হয়তো সেই ভালো না। তো এই জন্য বুঝবে, এরপরে মুখস্থও করতে হবে উইথ 1-2 এক্সাম্পল। তো এই হলো বেশ কিছু টার্ম। এরপরে আমরা আসি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস নাম শুনেই বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে যেগুলো একটার উপরে আরেকটা ডিপেন্ড করে না। যেমন আমি একটা কয়েন 2বার টস করলাম, একটা কয়েন 2বার আমি টস করলাম। তো প্রথমবার যদি হ্যাড পাই, দ্বিতীয়বার কি পাবো, এটা প্রথমবার কি পেয়েছি তার উপরে ডিপেন্ড করবে কি? গেটিং এ হ্যাড ইন দি ফার্স্ট ট্রায়াল, আমরা প্রথমবার পেলাম হ্যাড, এবার দ্বিতীয়বার যখন টস করি তখন কি এটা ডিপেন্ড করবে যে প্রথমবার কি পেয়েছিলাম? নিশ্চয়ই না। দ্বিতীয়বার আবারও হ্যাড উঠতে পারে বা টেল উঠতে পারে। কাজেই এই দুটো ইভেন্ট হলো ইন্ডিপেন্ডেন্ট। এ ইভেন্ট হলো গেটিং এ হ্যাড ইন দি ফার্স্ট ট্রায়াল, আর বি হলো যে আমরা সেকেন্ড ট্রায়ালে আমরা যেটাই আমি যদি এটা সেকেন্ড বার করি, সেকেন্ড বার যদি এক্সপেরিমেন্টটা রান করি, দেন এখন আমরা যা পাবো তা প্রথমবার কি পেয়েছি তার উপরে ডিপেন্ড করছে না। কাজে এই দুটো ইভেন্ট হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস।
বা এটা যদি পরের বার আবার চালাই, তো প্রথম দুইবার কি আসছে, প্রথম দুইবার হেড উঠলে পরের বার না, এবার হেড উঠবে না বলা যাবে না, এবারও হেড উঠতে পারে। কাজেই এই ধরনের ইভেন্টগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট। এবার ধরো আমার কাছে হলো, আমার কাছে একটা বাক্স আছে, বাক্সর মধ্যে 3টা রেড বল আছে আর 4টা ধরো ব্ল্যাক বল আছে। 3টা রেড বল আছে, 4টা ব্ল্যাক বল আছে। এবার আমি যে কোনো একটা বল টান দিলাম, ঠিক আছে? তো এটার রেড ওঠার কি প্রবাবিলিটি, তার একটা চান্স থাকবে, ঠিক আছে? এবার আমরা কি করলাম, এই বলটা আবার ফিরিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এবার আবার আরেকটা বল, সেকেন্ড টাইম আরেকটা বল টান দিলাম। এবার প্রথমবার কি উঠেছিল তার উপরে কি সেকেন্ড বার কি উঠবে ডিপেন্ড করবে? প্রথমবার কি পেয়েছি তার উপরে সেকেন্ড বার কি পাবো তা নিশ্চয়ই ডিপেন্ড, কারণ প্রতিবার সে একই বল আছে, 3টা রেড 4টা ব্ল্যাক বল আছে প্রথমবার। এবার প্রথমবার কি পেয়েছি তার উপরে দ্বিতীয়বার কি পাবো আমার ডিপেন্ড করবে না, খুব স্বাভাবিক। এবার ধরো আমি প্রথমবার টান দিয়ে বলটা আর ফিরিয়ে দেইনি, এটা সরিয়ে রেখেছি। এবার এটা থেকে আমরা আরেকটা টান দিলাম, এবার কিন্তু প্রথমবার কি পেয়েছি তার উপরে ডিপেন্ড করতে পারে, কারণ আমার নেই, আমার এখানে আগের মতো বল নেই। বা এখানে আমরা আরেকটা এক্সাম্পলও দেখতে পারি, ধরো আমরা একটা প্যাক অফ কার্ডস থেকে আমরা একটা কার্ড টান দিয়েছি, ঠিক আছে? এবার কি করলাম, এই কার্ডটা টান দিয়ে আমরা সরিয়ে রেখে দিলাম। এবার আরেকটা কার্ড টান দিয়েছি। তো যদি সরিয়ে রেখে দিই আগে, তাহলে সেকেন্ড টাইমে যে আমরা কার্ডটা টান দেব, এটা কি প্রথমবার কি টান দিয়েছি তার উপরে ডিপেন্ড করবে? হ্যাঁ, অবশ্যই ডিপেন্ড করবে। প্রথমবার যেটা আমরা টান দিয়ে সরিয়ে রেখেছি এটা নিশ্চয়ই সেকেন্ড বার আসবে না। কেন আসবে না? এটা তো সরিয়ে নিলাম। কাজেই এই ধরনের ইভেন্টগুলো হলো ডিপেন্ডেন্ট ইভেন্ট। যদি প্রথমবার টান দিয়ে আমরা দেখে আবার পরে প্যাকের মধ্যে ফিরিয়ে দিই, এরপরে দ্বিতীয়বার টান দিই, তখন কিন্তু এগুলো ইন্ডিপেন্ডেন্ট। প্রথমবার কি পেয়েছি তার উপরে পরের বার কি পাবো নির্ভর করছে না। কিন্তু যেহেতু টান দিয়ে আমি আবার ফিরিয়ে দেইনি, আমি এটা সরিয়ে ফেলেছি, কাজেই ওই কার্ডটা আর পাওয়ার সেকেন্ড টাইমে চান্স নেই। কাজেই ডিপেন্ড হয়ে গেল, প্রথমবারের উপরে দ্বিতীয়বারটা ডিপেন্ড হয়ে গেল। এই ধরনের ইভেন্টগুলো হলো ডিপেন্ডেন্ট ইভেন্টস। আর যদি ডিপেন্ড না করে, প্রথমবার যাই পাই না কেন, দ্বিতীয়বার আমরা যদি প্রথমবারেরটারও পাওয়ার চান্স থাকে বা অন্য কিছু পাওয়ার চান্স থাকে, কাজেই তখন এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো এক্সাম্পল হিসাবে বেশ কয়েকটা বললাম, যে প্রথম আমরা যদি কয়েন টস করি, প্রথমবার যা পেয়েছি দ্বিতীয়বার সেম পেতে পারি। কাজে দিস টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আচ্ছা, তো আমরা অনেকগুলো টার্মিনোলজি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আস্তে আস্তে আসি যে যেটা মেইন আলোচনার টপিক, প্রবাবিলিটি। সো হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি মানে হলো চান্স। প্রবাবিলিটি মানে হলো চান্স। এখন চান্সকে আমরা ম্যাথমেটিক্যালি, আমরা দেখো কমন সেন্সেই বুঝতে পারি। ধরো যে একটা লটারিতে ধরো 100টা টিকিট আছে, ঠিক আছে? একটা লটারিতে 100টা টিকিট আছে। আমি কি করলাম, আমি এই টিকিটের মধ্যে 80টা টিকিট কিনে ফেলেছি, ঠিক আছে? আমি করলাম 80টা টিকিট আমরা কিনে ফেলেছি। এবার আমার এক বন্ধু একটা টিকিট কিনলো। আমি কিনেছি 80টা টিকিট আর আমার বন্ধু কিনলো একটা টিকিট। তাহলে দেখো কার লটারিতে পুরস্কার পাওয়ার চান্স বেশি? নিশ্চয়ই আমার, যেহেতু আমার কাছে 80টা টিকিট আছে, এই 80টার মধ্যে যে কোনো একটা লাগলেই আমি পুরস্কার পেয়ে যাব। আমার বন্ধুর চান্স অনেক কম, কারণ সে মাত্র একটা টিকিট কেটেছে। তো কাজেই আমরা মানে আমাদের রিজনিং দিয়েই বুঝতে পারি যে আমার চান্স বেশি, ওর চান্স কম। বা যখন আমরা ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি কিছু বলবো, তখন কম বেশি দিয়ে বলা যাবে না, উই হ্যাভ টু কোয়ান্টিফাই যে আমার চান্স কত বা আমার বন্ধুর চান্স কত।
তো এই জন্য আমাদের বের করতে হবে হোয়াট ইজ দি প্রবাবিলিটি, প্রবাবিলিটির একটা ভ্যালু বের করতে হবে, যার বেসিসে আমরা বলতে পারবো ওর প্রবাবিলিটি এত, ওর প্রবাবিলিটি এত। আচ্ছা, তো হাউ টু ডিফাইন দি প্রবাবিলিটি? দেখো আমি 100টার মধ্যে আমি 80টা কেটে ফেলেছি, তো এই জন্য তাহলে আমার প্রবাবিলিটি কত হবে? আমার প্রবাবিলিটি হবে 80/100। আমার বন্ধু কি করেছে? 100টা টিকিটের মধ্যে একটা টিকিট কেটেছে, কাজেই ওর মানে লটারিতে পুরস্কার পাওয়ার চান্স হলো 1/100। সো দিস ইজ দি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। নিচে কি আসে? নিচে হলো টোটাল নাম্বার অফ কেসেস, বা আমরা বলতে পারি এক্সস্টিভ নাম্বার অফ কেসেস। যতগুলো কেস পসিবল, এখানে 100টা টিকিট আছে, প্রতিটা কতটা আছে? প্রতিটাই এখানে আসছে 100। আর উপরে কি? ফেভারেবল নাম্বার অফ কেসেস, মানে আমার ফেভারে যে 80টা টিকিট আমি কেটেছি এগুলো আমার ফেভারে আছে। উপরে হলো ফেভারেবল নাম্বার অফ কেসেস, এখানে ও একটা কেটেছে, ওই একটা টিকিটই ওর ফেভারে আছে, উপরে হলো ফেভারেবল নাম্বার অফ কেসেস। কাজেই probability of an event A can be defined as m/n, where n কি? n হলো টোটাল নাম্বার অফ কেসেস, বা আমরা বলতে পারি এক্সস্টিভ নাম্বার অফ কেসেস, এক্সস্টিভ নাম্বার অফ কেসেস। আর উপরে কি? ফেভারেবল নাম্বার অফ কেসেস, ফেভারেবল নাম্বার অফ কেসেস। এই হলো প্রবাবিলিটির ডেফিনেশন, এবং এটাকে ক্লাসিক্যাল ডেফিনেশন বলা হয়, কারণ প্রবাবিলিটির আরও অন্য ডেফিনেশনও আছে, স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন বা এমফেরিক্যাল ডেফিনেশন নামে অন্য ডেফিনেশনও আছে। এই ডেফিনেশনটাকে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন বলি, এবং আমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আছে এগুলোর ক্ষেত্রে এই ডেফিনেশনটাই বেশি ইউজ হয়। আচ্ছা, এবার আমরা আবার একটু আমাদের কমন সেন্স ইউজ করি, যে আমার ধরো আমি কি বললাম, 100টা লটারির টিকিটের মধ্যে আমি 80টাই আমি কেটে ফেলেছি, এই জন্য আমার ইয়ে হলো 80/100। এবার যদি আমি 100টাই কেটে ফেলি তাহলে কি হবে? যতগুলো টিকিট আছে সবগুলো আমি কেটে ফেলেছি, তাও একটা না একটা প্রাইজ আমি পাবই। তখন আমার প্রবাবিলিটি কত দাঁড়াবে? 100/100। এর মানে প্রবাবিলিটি হলো 1, মানে আমি পাবই, শিওর, শিওর। কাজেই যার প্রবাবিলিটি 1 এই ধরনের ইভেন্টকে বলা হয় শিওর ইভেন্ট, এবং প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালুই হলো 1। 1 থেকে বেশি প্রবাবিলিটি হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই যে ফেভারেবল নাম্বার অফ কেসেসগুলো আসবে কোত্থেকে? এক্সস্টিভ নাম্বার অফ কেসেস থেকেই আসবে। এই ছক্কা উঠলে এক্সস্টিভ নাম্বার অফ কেসেস কি কি? ছক্কা মারলে 1 2 3 4 5 6। এবার আমি যদি ছক্কা মারি, এর বাইরে কিছু ওঠার নিশ্চয়ই চান্স নেই, কোনোদিন 7 ওঠার চান্স নেই। কাজেই ফেভারেবল নাম্বার অফ কেসেস হবে কি? এগুলো থেকেই কোনো না কোনোটা। কাজেই উপরেরটা সবসময় নিচেরটা থেকে ছোট হবে, বা ইন স্পেশাল কেসেস ম্যাক্সিমাম সমান হতে পারে। যেমন এটার ক্ষেত্রে 100টার মধ্যে আমি 100টাই কেটে ফেলেছি, তখন আমার প্রবাবিলিটি দাঁড়াবে 1, এবং এই ধরনের ইভেন্টকে বলা হয় শিওর ইভেন্ট। এবার দেখা গেল আমার আরেক বন্ধু, ও তো একটা টিকিট কেটেছে, আমার আরেক বন্ধু এই লটারিতে কোনো টিকিট কাটেনি, তো ওর পাওয়ার চান্স কত? ওর লটারিতে পুরস্কার পাওয়ার চান্স কত? নিশ্চয়ই কমন সেন্সে বুঝতে পারছো, ও কোনো টিকিট কাটেনি, উপরে 0, এর মানে তার কোনো চান্স নেই, তার চান্স হলো 0। এবং দিস ইজ দি প্রবাবিলিটি অফ দিস ইজ দি লিস্ট ভ্যালু অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু হলো 0। এর মানে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 আর 0-র ভিতরে থাকবে, এর বাইরে যদি যায় বুঝবে আমাদের অঙ্ক করতে কোথাও ভুল হয়েছে। সো প্রবাবিলিটি অলওয়েজ লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। যার প্রবাবিলিটি 1 এ ধরনের ইভেন্টকে বলি আমরা শিওর ইভেন্ট, এবং যার প্রবাবিলিটি 0 এ ধরনের ইভেন্টকে বলি আমরা ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। যেমন আমার যে এই বন্ধু, তার চান্স লটারিতে টিকিট পাওয়ার কোনো চান্স নেই, তো এটা হলো তো ওর মানে টিকিট পাওয়ার যে ইভেন্টটা, ওর পুরস্কার পাওয়ার ইভেন্টটা, এটা হলো ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে? আমি একটা ছক্কা মারলাম, এবার ইভেন্ট ডিফাইন করলাম এ কি? গেটিং এ 7। তো এই ধরনের ইভেন্টটা কি হবে? ছক্কা মারলে কোনো দিনই 7 পাওয়া যাবে না।
এর মানে নাম্বার অফ কেসেস ফেভারেবল টু 7, কোনোটাই না। তো এই ধরনের ইভেন্ট হলো ইম্পসিবল ইভেন্ট, যার প্রবাবিলিটি হলো 0। তো আমরা তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দেখলাম। আমরা দেখলাম প্রবাবিলিটির মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে আমরা দেখলাম কোনটাকে আমরা ইম্পসিবল ইভেন্ট বলবো বা তার কি এক্সাম্পল, এবং কোনটাকে আমরা বলবো শিওর ইভেন্ট বা তার কি এক্সাম্পল। এবার আমরা আসি যে প্রবাবিলিটির উপরে এত আলোচনা হলো, একটা ছোটোখাটো হলো অঙ্ক করা দরকার। আমরা জাস্ট ভেরি সিম্পল একটা প্রবলেম নেই অন প্রবাবিলিটি। কি প্রবলেম? এখানে বলা আছে যে এ ব্যাগ কন্টেইনস 3 red, 6 white and 7 blue balls. A bag contains 3 red, 6 white and 7 blue balls. Acha. What is the probability that 2 balls drawn are white and blue? What is the probability that 2 balls drawn are white and blue? এবার কি বলেছে যে এখান থেকে আমরা দুটো বল টান দিলাম। এই দুটো বল একটা হবে হোয়াইট আর একটা হবে ব্লু। তার কি চান্স? একটা হোয়াইট আর একটা হবে ব্লু, তার কি চান্স? তো আমার প্রবাবিলিটি বের করতে হলে আমার কাজে লাগবে কোনটা? যে প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন। তো ক্লাসিক্যাল ডেফিনেশনে কি আছে? নিচে হলো এক্সহস্টিভ নাম্বার অফ কেসেস, যে কি কি কেস হতে পারে। এখন দেখি আগে কি কি কেস হতে পারে। দেখো আমি টান দিলাম কয়টা? 2টা বল। আছে কয়টা বল? আছে হলো 6 + 7 + 3, এতটা বল আছে। 6 + 7 + 3 মানে 16 বল আছে। এবার 16 বল থেকে আমরা দুটো বল কিভাবে নিতে পারি? 16 বল থেকে দুটো বল আমরা নিতে পারি। 1 নাম্বার বলটা আর 2 নাম্বারটা। আমরা নিতে পারি 1 নাম্বার আর 3 নাম্বার বল। আমরা নিতে পারি 1 নাম্বার আর 4 নাম্বার বল। নিতে পারি 1 নাম্বার আর 5 নাম্বার বল। তো এইভাবে কত রকমভাবে আমরা নিতে পারি দুটো বল আমরা এই 16টা বল থেকে কত রকমভাবে নিতে পারি। তো তার জন্য আমাদের জানতে হবে যে কম্বিনেশন, যেটা আমরা অলরেডি ক্লাস 11 বা 12-এ পড়েছি। কাজেই 16টা বল থেকে দুটো বল কত রকমভাবে নিতে পারি? 16C2 ভাবে। কাজেই আমার এক্সহস্টিভ নাম্বার অফ ইভেন্টস হলো যে 16টা বল থেকে দুটো বল কত রকমভাবে নেওয়া যায়। এগুলো হলো আমার এক্সহস্টিভ নাম্বার অফ ইভেন্টস। আর উপরে কি থাকবে? উপরে হলো ফেভারেবল নাম্বার অফ ইভেন্টস। কার ফেভারে? যে একটা হোয়াইট আর একটা ব্লু হওয়ার ফেভারে। একটা হোয়াইট আর একটা ব্লু। তাহলে আমার হোয়াইট হতে হবে একটা আর ব্লু হতে হবে একটা। এবার হোয়াইট যদি একটা আসতে হয়, কোত্থেকে আসবে? 6টা হোয়াইট থেকে একটা আসবে। এবার 6টা হোয়াইট থেকে একটা কত রকমভাবে আসতে পারে? 6C1 ভাবে আসতে পারে। ঠিক আছে? এবার ব্লু যদি একটা আসতে হয়, কোত্থেকে আসবে? 7টা ব্লু আছে। তাহলে 7টা ব্লু থেকে একটা ব্লু কত রকমভাবে আসা যায়? 7C1 ভাবে আসা যায়। 6টা হোয়াইট থেকে একটা হোয়াইট আসা যায় 6C1 ভাবে, আর 7টা ব্লু থেকে একটা ব্লু আসা যায় 7C1 ভাবে। ইন জেনারেল আমার কাছে যদি ধরো 50টা বল থাকে, তার থেকে আমরা বা 50টা ধরো হোয়াইট বল আছে, ঠিক আছে, 50টা হোয়াইট। এবার তার থেকে আমরা 6টা হোয়াইট কত রকমভাবে নিতে পারবো? এত রকমভাবে 50C6। তো এগুলো আমরা ডিটেলস পড়েছিলাম কম্বিনেশন এই চ্যাপ্টারে। তোমাদের যদি মানে মনে না থাকে, এই 11-12-এর এই চ্যাপ্টারগুলো একটু দেখে নেবে। তো এত রকমভাবে আমরা নিতে পারি। উপরে কি আছে? 6C1 হলো সাদা, আর ব্লুর ক্ষেত্রে 7C1। এবার আমাকে তো একটা সাদা আর একটা ব্লু, একটা হোয়াইট আর একটা ব্লু হতে হবে। তো কম্বাইন্ডলি কত রকমভাবে নিতে পারবো? তখন আমরা কম্বাইন্ডলি নিতে পারবো দিস ইনটু দিস। কম্বাইন্ডলি আমরা এত রকমভাবে নিতে পারবো।
এখানে অনেকের প্রশ্ন জাগে হোয়াই ইনটু, কম্বাইন মানে তো মানে টোটাল কত রকম ভাবে নিতে পারবো, এর মানে তো প্লাস হওয়ার কথা না, এগুলো এই সব ক্ষেত্রে হয় ইনটু। কেন ইনটু হয় আমি একটা সিম্পল লজিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো একটা বাড়িতে মানে 3 তলা, ঠিক আছে? তো এখানে এখান থেকে এই তলায় যাওয়া যায় ধরো 3 রকম ভাবে। ধরো 1 2 3 3 রকম ভাবে যাওয়া যায়। এবার এই তলা থেকে এই তলাতে যাওয়া যায় ধরো 2 রকম ভাবে, এই দুটো সিঁড়ি দিয়ে যাওয়া যায়, নাম দিলাম 4 and 5। তাহলে প্রশ্ন হলো একতলা থেকে এই 3 তলায় কত রকম ভাবে যাওয়া যাবে? একতলা থেকে 3 তলায় এটা যায় 2 রকম ভাবে, এটা যায় 3 রকম ভাবে। তাহলে একতলা থেকে 3 তলায় কত রকম ভাবে যাওয়া যাবে দেখো তোমরা। একবার 1 আর 4 দিয়ে যেতে পারো, একবার 1 5 দিয়ে যেতে পারো, মানে 2বার হলো। একবার 2 4 দিয়ে যেতে পারো, 2 5 দিয়ে যেতে পারো, আরও 2বার হলো। এবার 3 4 দিয়ে যেতে পারো, 3 5 দিয়ে যেতে পারো। তাহলে কত হলো? টোটাল 6বার হলো। কেন 6বার? কারণ এটা 2 এটা 3, তাদের প্রোডাক্ট করে 6 হয়। তো এটা হলো একটা সিম্পল লজিক, কেন আমরা প্লাস না করে ইনটু করি। সো এই হলো তাহলে টোটাল মানে আমার মানে ফাইনাল আনসার, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, যে আমাদের এখান থেকে এই বল আছে, তার থেকে যদি আমরা দুটো বল আমরা টান দেই তাহলে একটা হোয়াইট আর একটা ব্লু হওয়ার চান্স কত? দিস ইজ আওয়ার আনসার। এবার এটাকে একটু সিম্পলিফাই করে দাও। 6C1 মানে 6, NC1 মানে N, এগুলো আমরা আগে পেয়েছি। সিমিলারলি 7C1 মানে 7, 16C2 মানে সহজে ক্যালকুলেশন করার জন্য লিখতে হবে 16 × 15, আর নিচে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। তাহলে এবার এটা ক্যালকুলেশন করে যত হয়, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। 120 আসবে আমার ফাইনাল আনসার। তো আমরা প্রবাবিলিটির একটা ছোট্ট প্রবলেম নিয়ে নিলাম, জাস্ট যেহেতু আমরা ডেফিনেশন পড়েছি এজন্য তার উপরে আমরা একটা ছোট্ট প্রবলেম এবং খুব সিম্পল একটা প্রবলেম নিলাম। কিন্তু তোমাদের প্রবাবিলিটির অনেক অ্যাডভান্সড প্রবলেম পরীক্ষা আসতে পারে। অ্যাকর্ডিংলি তোমরা বই থেকে, এক্সারসাইজ থেকে বা এক্সাম্পল দেখে বেশ কিছু প্রবাবিলিটির অঙ্ক প্র্যাকটিস করে নেবে। আমি শুধু ডেফিনেশন অ্যান্ড রিলেটেড বিভিন্ন টার্মের মিনিংগুলো আমি বলে দিলাম, অঙ্ক আমি ডিটেলসে করছি না এখানে। তোমরা বই থেকে, এক্সারসাইজ বা এক্সাম্পল থেকে কিন্তু প্রবাবিলিটির প্রবলেমগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যাই যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট? কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট, অফ এন ইভেন্ট। কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট আর কিছুই না, যে কোনো একটা ইভেন্ট তার ঠিক উল্টোটাকে বলে তার কমপ্লিমেন্ট। যে ধরো আমি ছক্কা মারলাম, ঠিক আছে? তো একটা ইভেন্ট হলো গেটিং মোর দেন 4, গেটিং মোর দেন 4-এর বেশি পাওয়া। আমি যেটা পাবো সেটা 4-এর বেশি, এটার নাম দিলাম আমরা ইভেন্ট এ। গেটিং, আমি যদি এক্স পাই, এক্সটা হবে 4-এর বেশি, গ্রেটার দেন 4। আচ্ছা, তাহলে এর কমপ্লিমেন্ট কত হবে? এর কমপ্লিমেন্ট হবে আমি যেটা পাবো সেটা 4 বা তার কম, এই হলো তার কমপ্লিমেন্ট। 4-এর বেশি মানে 5 আর 6 পেতে পারি, আর কমপ্লিমেন্ট মানে 4 বা তার কম, তাহলে 1 2 3 4, এই হলো কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টকে উপরে এ সি দেওয়া হয় বা এ বার দিয়েও লেখা হয়। সো এই হলো দুটো ইভেন্ট, একটা আরেকটার কম, মানে সহজ কথায় বলতে গেলে একটা আরেকটার জাস্ট আমরা বলতে পারি রিভার্স। এবার লক্ষ্য করো, মজার বিষয় হলো একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্ট যদি সবগুলো নিয়ে নিই তাহলে টোটাল স্যাম্পল স্পেসটা পেয়ে যাব। এও নিলাম সঙ্গে তার কমপ্লিমেন্টও নিলাম, তাহলে কি পাবো? মানে এ নিলাম সঙ্গে তার কমপ্লিমেন্টও নিয়ে একবার ইউনিয়ন করে দিলাম, মানে এই দুটোর মধ্যে যা যা আছে সব নিলাম, তাহলে কি পাবো? এখান থেকে দেখো 1 2 3 4 5 6, এর মানে টোটাল স্যাম্পল স্পেসটা পেয়ে গেছি। টোটাল স্যাম্পল স্পেসটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ
ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। এবার প্রবাবিলিটি অফ এস কত? এস মানে স্যাম্পল স্পেস। তো আমরা যদি এক্সপেরিমেন্ট করি, স্যাম্পল স্পেস কি? একটা এক্সপেরিমেন্টে যা যা আসতে পারে সবগুলো নিয়ে হলো স্যাম্পল স্পেস। এর মানে তার প্রবাবিলিটি কত হবে? এর মধ্যে একটা না একটা তো আসবেই, এর মানে তার প্রবাবিলিটি হবে 1। তাহলে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার ইকুয়াল টু 1। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার হলো 1। কাজেই প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ বার সবগুলো মিলালে আমি পাবো 1। ঠিক আছে, এটা থেকে লেখা যায় ইউনিয়ন মানে প্রবাবিলিটি অফ এ, আমরা এটাকে লিখতে পারি প্লাস প্রবাবিলিটি অফ এ বার। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বারকে লেখা যায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1। এখানে কেন প্লাস লেখা যায় এই নিয়ে একটু ডিসকাশন আমরা করব, কিন্তু একটু পরে। এখন আপাতত আমরা ধরে নিই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার। ঠিক আছে, এটাকে প্লাস হিসাবে লেখা যায় কিভাবে এই নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, ইমপ্লাইজ এর মানে প্রবাবিলিটি অফ এ বার কত? প্রবাবিলিটি অফ এ বার হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। কাজেই কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যদি জানা থাকে তাহলে তার কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি খুব সহজে বের করা যায়, 1 থেকে শুধু মাইনাস করে দেব। এই হলো কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্টের যদি প্রবাবিলিটি আমরা যোগ করি তাহলে সবসময় পাবো 1। সবসময় আমরা রেজাল্ট পাবো 1। আচ্ছা, এই হলো কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট। নেক্সট আমরা দেখব এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। নেক্সট ইজ হোয়াট ইজ এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। আচ্ছা, এবার এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি যদি ডিসকাস করতে হয় আমরা আগে একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো দুটো ইভেন্ট নিয়ে নিই। কি দুটো ইভেন্ট? একটা ইভেন্ট হলো এ আর একটা ইভেন্ট হলো বি। এ কি? এ হলো আগের এক্সাম্পলটাই নেই যে গেটিং এন ইভেন্ট নাম্বার বাই থ্রোয়িং এ ডাই। আমরা একটা ছক্কা মেরে ইভেন্ট নাম্বার পাওয়ার ইভেন্টটাকে ধরলাম এ, তার ফেভারেবল কেসেস কি হবে 2, 4, 6। আর বি নিলাম গেটিং মোর দেন 4, এটাকে নিলাম, এর মানে এর মধ্যে থাকবে 5 and 6। এ নিলাম এত, বি নিলাম এত। এবার আমরা বের করতে চাইছি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা বের করতে চাইছি। তো ইউনিয়ন মানে কি? এ কি গেটার ইভেন্ট নাম্বার আর বি হলো কি মোর দেন 4। এবার ইউনিয়ন মানে কি? সেটের ক্ষেত্রে ইউনিয়নের মানে হলো দিস অথবা দিস। এর মানে ইভেন্ট নাম্বার হলেও চলে, আবার মোর দেন 4 হলেও চলবে। আমার দুটোর মধ্যে একটা হতে হবে। ইউনিয়ন আর ইন্টারসেকশন দুটোর কিন্তু মানে ঠিক উল্টো মিনিং। ইউনিয়ন মানে হলো অর, এর মানে এনি ওয়ান, দুটোর মধ্যে একটা হলেই হলো আমার, বোথ হলেও অসুবিধা নেই, অ্যাটলিস্ট ওয়ান একটা হতে হবে। আর ইন্টারসেকশন মানে অ্যান্ড, মানে দিস অ্যান্ড দিস দুটোই হতে হবে, বোথ। এই হলো ইন্টারসেকশনের অর্থ। ঠিক আছে, তো এ আমরা বের করতে চাইছি এ ইউনিয়ন বি। এর মানে কি? যে ছক্কা মারলাম, ছক্কা মেরে আমরা ইভেন্ট নাম্বার পাবো অথবা 4-এর বেশি পাবো, তার কি চান্স? দুটোর মধ্যে একটা হলেই হলো, ইভেন্ট নাম্বার পাবো অথবা 4-এর বেশি পাবো, তার কি চান্স? তো আমরা চিন্তা করে দেখি ইভেন্ট নাম্বার পাওয়া অথবা 4-এর বেশি পাওয়া তার ফেভারে কি আছে। এ ইউনিয়ন বি, তার ফেভারে কি কি ইভেন্ট আছে? যদি 1 পাই তার ফেভারে থাকবে কি? 1 ইভেন্ট নাম্বারেও না, আবার 4-এর বেশিও না, কাজে 1 আসবে না। 2 পেলে ইভেন্ট নাম্বার, তাহলে 2 চলে আসবে। 3 ইভেন্ট নাম্বারও না, 4-এরও বেশি না, 3 আসবে না। 4 ইভেন্ট নাম্বার, যেহেতু ইভেন্ট নাম্বার চলে আসবে। 5
ইভেন নাম্বার না, কিন্তু 4-এর বেশি, কাজেই 5 আসতে পারে। আমার তো দুটোর মধ্যে একটা হলেই হবে, 5 আসতে পারে। 6, 6 তো ইভেন নাম্বারও, আবার 4-এরও বেশি, এর মানে 6ও নিশ্চয়ই আসবে। কাজেই এ ইউনিয়ন বি এর ফেভারে আছে টোটাল 4টা ইভেন্ট। টোটাল এই 4টা জিনিস আছে এ ইউনিয়ন বি এর ফেভারে। তাহলে এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ফেভারে আছে 4টা, টোটাল কত? টোটাল হলো 6টা, 1 2 3 4 5 6, নিচে আসবে 6, আর ফেভারে আছে 4টা, এর মানে 4/6, এর মানে 2/3 হলো এ ইউনিয়ন বি এর রেজাল্ট, 2/3। আচ্ছা, এবার আমরা অন্যভাবে এ ইউনিয়ন বি বের করার চেষ্টা করি। অন্যভাবে প্রবাবিলিটি অফ এ কত দেখো? প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ হলো, ফেভারে আছে 3টা ইভেন্ট, টোটাল হলো 6টা, মানে 3/6। প্রবাবিলিটি অফ বি কত? ফেভারে আছে 2টো ইভেন্ট, টোটাল 6টা, মানে 2/6। তাহলে প্রবাবিলিটি অফ এ জানি, প্রবাবিলিটি অফ বি জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিও আমরা বের করে রেখেছি। এবার দেখো, আমরা যদি প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি করি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ এ মানে গেটিং এন ইভেন নাম্বার, আর প্রবাবিলিটি অফ বি মানে গেটিং মোর দেন 4। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম গেটিং এন ইভেন নাম্বারের চান্স, এখানে পেয়ে গেলাম গেটিং মোর দেন 4 এর চান্স। তো এখানে দেখো, আমরা যদি এটা হলো গেটিং ইভেন নাম্বার, এটা হলো গেটিং মোর দেন 4। এবার 6, এটা ইভেন নাম্বারও আসছে, 6 হলো ইভেন নাম্বার, কাজেই 6 এটা এইটার মধ্যেও কনসিডার হচ্ছে, আবার 6 মোর দেন 4ও, এর মানে 6 কিন্তু এটার মধ্যেও, কাজেই 6 এর এফেক্টটা 2বার চলে আসছে। 6 এর এফেক্টটা 2বার, আমরা 6কে 2বার ক্যালকুলেশন করে ফেলছি। কেন 2বার ক্যালকুলেশন করে ফেলছি? কারণ 6 এটার মধ্যেও আছে, 6 এটার মধ্যেও আছে। তো দুটোর মধ্যে থাকলে আমরা কি বলি? ইন্টারসেকশন, এটাতেও আছে এটাতে, মানে এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি হলো দুটোর মধ্যে কমন কোনটা? 6। ঠিক আছে, তো তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশন বিতে আছে একটা ইভেন্ট, কাজেই টোটাল আছে 6টা ইভেন্ট, এর মধ্যে এ ইন্টারসেকশন বিতে আছে একটা ইভেন্ট, কাজেই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো 1/6। এবার যেটা বলছিলাম, 6 এর এফেক্টটা আমার 2বার চলে আসছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, কাজেই এই 6 এর এফেক্টটা আমার বিয়োগ করতে হবে। এই জন্য এই যে 6 কি? এ ইন্টারসেকশন বি, কাজেই এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব কি? প্রবাবিলিটি অফ এ অর প্রবাবিলিটি অফ বি। দেখো, এই দুটোর মধ্যে প্রবাবিলিটি অফ এ আছে, প্রবাবিলিটি অফ বি আছে, কিন্তু সমস্যা হলো 6 2বার চলে এসছে, কাজেই 6 এর প্রবাবিলিটিটা 2বার অ্যাড হচ্ছে, এজন্য একবার আমরা বিয়োগ করে দিলাম। তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এ অর প্রবাবিলিটি অফ বি, এর মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি পাচ্ছি। এবার দেখি আসলেই সমান হয় কিনা, আমরা সবগুলো তো বের করা আছে। প্রবাবিলিটি অফ এ কত? 3/6, প্রবাবিলিটি অফ বি কত? 2/6, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? 1/6, তাহলে 6 3 2 আর 1 4/6, এর মানে 2/3। তাহলে দেখো, এই যে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি আমরা নিজেরাও ক্যালকুলেশন করেছি, আমরা ফর্মুলা দিয়েও ক্যালকুলেশন করেছি, দেখো সেম। কাজেই দিস ইজ এ স্ট্যান্ডার্ড রেজাল্ট, এবং এটাকে বলা হয় এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। এটাকে বলা হয় এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি, থিওরেম অফ
প্রবাবিলিটি। কোনো কোনো বইয়ে এটাকে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিও বলা হয়, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিও বলা হয়, কিন্তু এতে আমার একটু আপত্তি আছে, কাজেই আমি সাজেস্ট করব তোমরা এটাকে এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি বলো। দিস ইজ এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি। তার স্টেটমেন্ট কি? তার স্টেটমেন্ট হলো probability of A union B equal to probability of A plus probability of B এবার মাইনাস probability of A intersection B হলো তার স্টেটমেন্ট। এবার এটাকে আমরা ভেরিফাই করেছি একটা এক্সাম্পল দিয়ে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের প্রুফ শিখতে হবে। এটার প্রুফ বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। তো প্রুফের জন্য দেখো আমি জাস্ট প্রুফ করছি না, আমি জাস্ট একটু মানে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি হলো, আমি এটা ডট দিচ্ছি এ ডট, আর বিটাকে দিচ্ছি ড্যাশ, বিটাকে দিচ্ছি আমি ড্যাশ। এ ইউনিয়ন বি মানে ডট ড্যাশ সহ টোটাল জায়গাটা, এটা হলো এ ইউনিয়ন বি। ডট অথবা ড্যাশ সহ যে জায়গাটা, কাজেই এই টোটাল জায়গাটা হলো এ ইউনিয়ন বি। এবার এ মানে এটা হলো এ ইউনিয়ন বি, ডট ড্যাশ সহ যে জায়গাটা, এই যে এই জায়গাটা হলো এ ইউনিয়ন বি, এটা এটা সব সহ। এবার এ কোন জায়গাটা? এ হলো এই জায়গাটা, ডটের জায়গাটা এ। বি কোন জায়গাটা? বি হলো ড্যাশের জায়গাটা। তাহলে এ আর বি করলে কিন্তু এ ইউনিয়ন বি, এ আর বি কে যদি আমি যোগ করে দেই এ ইউনিয়ন বি চলে আসবে। সমস্যা একটাই, সমস্যা হলো এই জায়গাটা এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, কাজেই এই জায়গাটা দুইবার কাউন্ট করে ফেলছি আমরা, ঠিক আছে? কাজেই এই জায়গাটা দুইবার কাউন্ট হয়ে যাওয়াতে আমার টোটালটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, কাজেই একবার এই জায়গাটা আমার বিয়োগ করতে হবে। এটা দুইবার চলে এসছে, একবার বিয়োগ করলে ব্যালেন্স হয়ে যাবে। এই জায়গাটা মানে কি কমন, ড্যাশও আছে ডটও আছে, এর মানে এই জায়গাটা হলো ইন্টারসেকশন, এই জায়গাটা আমি বিয়োগ করে দিলাম, একবার বিয়োগ করলাম। তো এই লজিক থেকেই কিন্তু আমরা পরে প্রমাণ করতে পারবো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু probability of A, probability of B minus probability of A intersection B। তো তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক দেখে নেবে ফর দি প্রুফ। আমি কনসেপ্টটা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। এবার দুটো ইভেন্ট না হয় যদি তিনটা ইভেন্ট হয়, তো তার জন্য ইউনিয়ন কি হবে আমি ফর্মুলাটা লিখছি, তোমরা এই ফর্মুলাটাও মনে রাখার চেষ্টা করো, কারণ কোনো কোনো প্রবলেমে তিনটা ইভেন্টের জন্য ফর্মুলাটা কাজে লাগে। এই ফর্মুলাটা হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এটা ফর্মুলাটা একটু বড়, কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। আর এটার প্রুফ, এটা যদি প্রুফ মানে এটা যদি আমরা ধরে নিই তাহলে এটার প্রুফ খুব বেশি মানে কঠিন না। আমরা কি করতে পারি, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আছে, তো আমরা এই দুটোকে মিললে একটা ধরে নিলাম এ ইউনিয়ন, ধরো এটার নাম হলো ডি, এটার নাম ডি, তাহলে এবার দুটোতে চলে আসছে, তাহলে কি লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ ডি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি। এবার ডির ভ্যালু সময় মতো বসিয়ে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো। সো দিস ইজ দি এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি ফর থ্রি ইভেন্টস। দিস ইজ দি এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি ফর থ্রি ইভেন্টস। এবার এডিশন থিওরেম থেকে দেখো আমরা কিছু কিছু মানে ইম্পর্টেন্ট রেজাল্ট ডিরাইভ করতে পারি। কি ইম্পর্টেন্ট রেজাল্ট? যেমন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? নিশ্চয়ই নন নেগেটিভ হবে, কারণ প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট ইজ নন নেগেটিভ।
এবার এ ইন্টারসেকশন বি মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এর মানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি গ্রেটার দেন ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে যাও, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সো দিস ইজ এ স্ট্যান্ডার্ড রেজাল্ট। তো আমরা এখানে দুটো ইভেন্টের জন্য দেখালাম, যদি আরও বেশি ইভেন্ট হয় প্রতিটার জন্যই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে এটা হবে এদিক লেস দেন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, অ্যান্ড সেম ফর এন ইভেন্টস আমরা এইভাবে লিখতে পারবো। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটা হলো আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, it is always less than equal to 1, probability of any event is less than equal to 1। এর মানে এটাকে থেকে লেখা যায় probability of a plus probability of b minus probability of a intersection b, জাস্ট এটার ফর্মুলাটা বসিয়েছি, this is less than equal to 1। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি দুই দিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, probability of a intersection b minus probability of a minus probability of b গ্রেটার দেন ইকুয়াল টু -1, ইনইকুয়াল টু সাইন উল্টে যাবে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে। তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলোকে এদিকে নিয়ে যায়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -1। -1টাকে আমি ইন্টেনশনালি আমি 2 -1 লিখছি, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য। এই 1টাকে আমি লিখছি 2 -1। তাহলে দুটো ইভেন্টের জন্য আমরা প্রমাণ করলাম কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -2 -1। সেম ভাবে যদি এনটা ইভেন্ট হয় তাহলে প্রমাণ করা যায় প্রবাবিলিটি অফ এই এনটা ইভেন্টেরই ইন্টারসেকশন, ঠিক আছে, আই ইকুয়াল টু ধরো 1 to n, এনটা ইভেন্টেরই যদি ইন্টারসেকশন গ্রেটার দেন ইকুয়াল টু, এইবার এনটা ইভেন্টেরই প্রবাবিলিটির সাম, প্রবাবিলিটি অফ এআই মাইনাস, এখানে ছিল 2 -1 দুটো ইভেন্টের জন্য, এবার আসবে n -1। সো দিস ইজ এগেইন অ্যান ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এবং এটাকে বলা হয় বোলস ইনইকুয়ালিটি, বোলস BOLLES, বোলস ইনইকুয়ালিটি। তো পরীক্ষায় এটার প্রুফ 2-1বার এসছে। তো আমি জাস্ট এটা কি বলবো, আমি দুটো ইভেন্টের জন্য আমি দেখিয়েছি। তো ইন জেনারেল ফর এন ইভেন্টস কিন্তু তোমাদের প্রুফটা শিখতে হবে বাই ফলোইং এনি স্ট্যান্ডার্ড বুক। তো এই হলো আমাদের বোলস ইনইকুয়ালিটি। তো আমরা প্রবাবিলিটি ডেফিনেশন দেখলাম, প্রবাবিলিটি রিলেটেড কিছু টার্মিনোলজি দেখলাম, আমরা এডিশন থিওরেম অফ প্রবাবিলিটি দেখলাম, এরপর এডিশন থিওরেম উপরে বেস করে কিছু আমরা রেজাল্ট দেখলাম। এবার নেক্সট ক্লাসে আমরা দেখব মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি বা মাল্টিপ্লিকেশন ল অফ প্রবাবিলিটি, বা এটাকে বলা হয় থিওরেম অফ কম্পাউন্ড প্রবাবিলিটি। ইট ইজ ফর দি নেক্সট ক্লাস।